6 মাসে প্রত্যাশার বেশিরভাগই পূরণ করতে পারেনি বিএনপি সরকার। 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে, এতে বেকার হয়েছেন অন্তত 62,000 শ্রমিক। যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে, আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। জাদুর কাঠি নির্বাচন হইলে দেশে এখন না বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে। ঢাকাবাসী এত লোডশেডিং আর ইতিহাসে কখনো দেখে নাই। দীর্ঘ 6 মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার প্রমাণ তুলে ধরে সংসদে কঠোর হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা। নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের 6 মাসের মধ্যে দেশে যে সংকট ও হাহাকার সৃষ্টি হয়েছে সেসব বিষয় তুলে ধরে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের আইন শৃঙ্খলা পরিবর্তন এবং দেশের উন্নয়নের লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনের পরবর্তীতে বিএনপি সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠন করলে দেশের সব সংকট দূর করবে। কিন্তু দেখা যাচ্ছে গত 6 মাসে যে সংকট সৃষ্টি হয়েছে তার কারণেই দেশ আজ কঠিন বিপদের মুখে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি বেকার মানুষের কর্মসংস্থান তৈরি করবে, কিন্তু বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও তেল সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন বলে সংসদে তুলে ধরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে, আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। অন্তর্বর্তীকালীন সময়ে যে পরিমাণ বিদ্যুৎ ও তেল সংকট ছিল, নির্বাচনের পর তা আরও কঠিন রূপ ধারণ করেছে। বর্তমানে দেশে শুধু গ্যাসের সমস্যাই নয়, বিদ্যুৎ, তেল এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দামও এত বেশি যে জনগণ আবার অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণের এসব ভোগান্তি যেন দেখেও দেখছেন না বিএনপির এমপি মন্ত্রীরা। তারা বুক ফুলিয়ে সংসদে বলছেন দেশে কোনো সংকটই নেই। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ সংসদে এমনভাবে কথা বলেন যেখানে অন্যান্য সংসদ সদস্যকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এই বিষয় নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। দেশের জনগণ যখন গ্যাস, বিদ্যুৎ, তেল ও দ্রব্যমূল্যের ভোগান্তিতে ভুগছেন, সেই সময় জনগণের মনের প্রশ্নগুলো সংসদে তুলে ধরেছেন রুমিন ফারহানা সহ অনেকে। এছাড়া বিএনপির কুমিল্লা 6 আসনের এমপি মনিরুজ্জামান জানিয়েছেন তারই দলের এক এমপি মন্ত্রী সংসদে তার দাড়ি রাখার বিষয় নিয়ে কটাক্ষ করেছেন, আর এই প্রশ্ন তুলে ধরে সংসদের কাছে বিচার চেয়েছেন তিনি। কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত। এই নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কোনো বাইরেও কাউকে দেয়নি। আমি বিচার চাই। দেশের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে তা বাইরে বেরোলেই বোঝা যায়। যোগাযোগ ব্যবস্থার খরচ বৃদ্ধি, বিদ্যুৎ সংকটের কারণে 5 মিনিটের কাজ আধ ঘন্টায় গড়ানো এবং গ্যাস সহ অন্যান্য ভোগান্তিতে ভুগছেন দেশের জনগণ। বিএনপি সরকারের মাত্র 6 মাসেই এমন ব্যর্থতার পরিচয় স্পষ্ট হচ্ছে। বিএনপি সরকারের বর্তমান এসব সংকটময় পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। দর্শক, দেশে যখন ভয়াবহ লোডশেডিং, দেশে যখন গ্যাস নেই, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে, অন্তত পোশাক কারখানার কথা যদি বলি তাহলে 300 কারখানার বেশি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা পোশাক কারখানার মালিক সমিতির তথ্য। সেই ক্ষেত্রে রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর প্রধান ভাবনার জায়গা হওয়ার কথা গ্যাস এবং বিদ্যুৎ। এই তো কারণ এই দুই জায়গায় জনভোগান্তি বাড়ছে এবং জনগণের অবস্থা একেবারে খুবই বাজে অবস্থায় চলে গেছে। রাজনীতিবিদদের সেই ভাবনা যখন হওয়া উচিত এবং সরকারের বিরোধী পক্ষ যারা রয়েছেন তাদের যখন সেই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, তখন আমরা দেখছি যে আমাদের তাহলে আপনি গণভোট দিয়ে তাদেরকে ক্ষুধা নিবারণ করবেন? মানে এ কোন ধরনের রাজনীতি? চলুন একটু এই কোন ধরনের রাজনীতি এবং তারা কি কি কর্মসূচি নিয়ে সামনে এগোচ্ছে এবং তারা কি বলছে একটু বুঝে দেখার চেষ্টা করি, যখন জনগণের ভাবনা একেবারে তাদের মাথাতেই ঢুকছে না কিংবা চিন্তা তাদের মাথায় কাজ করে না,
তখন গণতান্ত্রিক দেশে তখন বিরোধী দল একটা ছায়া মানে সরকার হিসেবে সরকারকে প্রতি মুহূর্তে চাপে রাখে, সরকারকে নানাভাবে চাপে রাখাই তাদের কাজ, কারণ জনগণের কথা বলা তাদের কাজ। সরকার যেন জনগণ থেকে বিচ্যুত না হয় সেই ব্যাপারটা দেখা তাদের কর্তব্য। কিন্তু আমাদের বিরোধী দল এবং যারা প্রতি মুহূর্তে নীতির কথা বলেন, নীতির রাজনীতি করেন, তারা কি সেটা করছেন কিংবা করতে পারছেন? তাদের কর্মকাণ্ড এবং তাদের আন্দোলনের এজেন্ডা দেখে তা মনে হচ্ছে না। যখন আমরা অন্ধকারে থাকছি, লোডশেডিং গ্রামে অনেক জায়গায় যাবে, সেই ভাবনাই যদি তাদের একমাত্র ভাবনা হয়, তাহলে জনগণের সাপোর্ট তারা কিভাবে পাবে? কি বলছে গণমাধ্যম দেখুন, আমার দেশের এই শিরোনামটা, গণভোটের রায় বাস্তবায়ন না হলে কি করবে 11 দল, জানালেন নাহিদ। গণভোটের রায় এবং গণভোটের রায় বাস্তবায়ন তাদের 1 নম্বর এজেন্ডা। সেই এজেন্ডা নিয়ে তারা 5 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করবে। তার আগে 30 তারিখে তারা বিভিন্ন ইস্যুতে সংসদ অভিমুখে যাত্রা করবে। এরকম বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে। কি বলছেন নাহিদ? সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে 11 দল কি করবে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, তাদের কর্মসূচি সে সরকারকে যে হুমকি দিচ্ছেন তার প্রধান এজেন্ডা হচ্ছে গণভোট বাস্তবায়ন করা, সাংবিধানিক পরিষদ গঠন করা, মানে সংবিধান মানে ইয়ে করা যাবে না, সংশোধন করা যাবে না, সংবিধান আবার ফেলে দিয়ে নতুন সংবিধান। ওই যে মেটিকুলাস ডক্টর আলী রিয়াজের মিটিংকালে যে সকল কথাবার্তা তারা বাইরে বলতেন, সেই সব কথাবার্তার মধ্যেই তারা এখনো রয়েছেন। ভাই, দেশে বিদ্যুৎ না থাকলে, দেশ যদি অন্ধকারে থাকে, মানুষ যদি অন্ধকারে থাকে, কারখানায় যদি উৎপাদন বন্ধ হয়ে যায় গ্যাসের অভাবে, তাহলে আপনার গণভোট ধুয়ে কি আমি পানি খাবো? আপনার সাংবিধানিক পরিষদ দিয়ে আমরা কি খুঁজছে বিকল্প হাব তৈরি করার চেষ্টা করছে? ঠিক তখন আপনার আন্দোলনের প্রধান এজেন্ডা হচ্ছে গণভোট বাস্তবায়ন, যেটা জীবনেও বাস্তবায়ন হবে না। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি জনগণের ভোটে 2/3 আসনেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে। সুতরাং তারা যেটা মানবে না সেটা হবে না। এবং বিএনপি তো স্পষ্ট বলে দিয়েছে যে আমরা অনেক বিষয়ে হ্যাঁ হু করে গিয়েছি ডক্টর ইউনূসের আমলে, শুধুমাত্র ভোটটা যেন তারা দেয় এই জন্য, কারণ তারা ভোটই দিতে চাচ্ছিল না। এবং তারা ভোট দিতে চাচ্ছিল না, এর পেছনে কারা কার্যকর ছিল, কাদের স্বার্থ নিহিত ছিল, সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে, যেগুলো আলটিমেটলি বাতিল হয়ে গেছে, যেগুলো আর কখনোই বাস্তবায়িত হবে না, অন্তত এই 5 বছর তো নাই। আপনারা যদি কোনো কালে ক্ষমতায় আসেন তখন হয়তো বাস্তবায়িত হবে, কিন্তু এখন তো হবেই না। এটা জেনেও এটাকে জিইয়ে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা যখন ব্যর্থ এবং সেই চেষ্টায় যখন জনগণের সমর্থন নেই, আপনারা বুঝতে পারছেন জনগণের সমর্থন নেই। যদি আমি এভাবে বলি যে মানে 50% ভোট তো বিএনপি পেয়েছে, তাই না? আপনারা মানে আওয়ামী লীগ না থাকা কি গণতন্ত্র? সেটা তো গণতন্ত্র না। 65% মানুষই, আপনি ধরে নেন বাংলাদেশে একটাও আওয়ামী লীগ নেই, তবুও তো 65% মানুষ আপনার বিপক্ষে। তো 65% মানুষ যদি মনে করে যে গণভোটের বাস্তবায়নের প্রয়োজন নেই, কিংবা গণভোট যেটা হয়েছে সেটা সংবিধান বিরোধী, বর্তমান সংবিধান মানতে হলে গণভোটের সেই আদেশ বাস্তবায়নের কোনো জায়গাই নেই, সাংবিধানিক পরিষদ গঠন এই প্রক্রিয়া যেটা ডক্টর আলী রিয়াজ ওই আমেরিকা থেকে উড়ে এসে বাংলাদেশের সংবিধান নিয়ে কাটাছেঁড়া করার মেটিকুলাস ডিজাইন করেছিলেন, সেগুলো সবই সংবিধান বিরোধী। তো সংবিধান বিরোধী